শীতে যখন বাঙালিরা ঘরের ভেতর বসে থরথর করে কাঁপছে, তখন হঠাৎই একদিন সাইট সার্চ করতে করতে আমার চোখে পড়ল যে বাগডোগরা যাওয়ার ফ্লাইটের ভাড়া বন্দে ভারত এক্সিকিউটিভ চেয়ার কারের থেকেও কম। তাই আর অপেক্ষা না করে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম বাগডোগরা হয়ে একদিনের ঝটিকা সফরে কার্সিয়াংয়ের উদ্দেশ্যে। আজকে এই ভিডিওটা ওই এক্সপিরিয়েন্সটাকেই বর্ণনা করবে। আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এটা হচ্ছে বাগডোগরার বাইরেটা। পৌঁছে গেছি কার্সিয়াংয়ে। এই দেখতেই পাচ্ছেন আই লাভ কার্সিয়াং। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ প্ল্যান করা এই জার্নিটার জন্য আমরা সেরকম কোনো ব্যাগ বা ব্যাগেজ ক্যারি করিনি, কারণ আমাদের থাকার কোনো পরিকল্পনা ছিলই না। সুতরাং যে ফ্লাইটে সকালবেলা টিকিট পেয়েছিলাম সেই ফ্লাইটেই যাওয়ার প্ল্যান ছিল এবং সেই দিনই রাত্রেবেলা ফেরারও ইচ্ছে। আমাদের ফ্লাইট ছিল সকালবেলা 7:40 নাগাদ, আর সেই জন্যেই সকাল সকাল পৌঁছে গেছিলাম আমরা কলকাতা এয়ারপোর্টে। সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের কোনো লাগেজ নেই সেরকম, একটা পিঠে শুধু ব্যাগ আছে, তো চেক ইন করার কোনো দরকার নেই। এই হচ্ছে সকালের দৃশ্য এয়ারপোর্টে। কোনো চেক ইন লাগেজ ছিল না বলে আমাদের সেরকম দাঁড়াতে হয়নি, সরাসরি ঢুকে গেছিলাম সিকিউরিটিতে। সিকিউরিটি শেষ করেই আমরা চলে গেছিলাম বোর্ডিং লাউঞ্জে। সেই বোর্ডিং লাউঞ্জেও আমাদের বেশি দাঁড়াতে হয়নি, কারণ আমরা ওইভাবেই প্ল্যান করে বেরিয়েছিলাম যে আমাদের কিছুই নেই, একদম এসে ফ্লাইটে উঠে পড়ব, কোনো ওয়েট ছাড়াই। যথা সময় আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছিল। আমরা কোনো মিল অপ্ট করিনি, কারণ আমরা চেয়েছিলাম যে এই জার্নির কস্টটা যত সম্ভব সস্তায় করানো যায়। দেখতে দেখতে ফ্লাইট আমাদের নীল আকাশের কোল দিয়ে ভেসে যেতে লাগলো। আমরা সকাল 8:30 নাগাদ, বলতে পারেন কিছুক্ষণ আগেই স্কেডিউল টাইমে, আমরা বাগডোগরা পৌঁছে গেছিলাম। আপনারা যদি আমাদের চ্যানেলকে আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে ফিউচার কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। এটা হচ্ছে বাগডোগরার বাইরেটা। আমরা এখন একটা প্রিপেড ট্যাক্সি ধরতে এই ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এসে গেছি। এই হচ্ছে বাগডোগরার ট্যাক্সি স্ট্যান্ড। বাই দ্য ওয়ে, একটা জিনিস বলে রাখি, আমরা এই টিকিটটা পেয়েছিলাম অ্যারাউন্ড 2600 টাকায়, কিন্তু কোনো কোনো জায়গায় আমি এটাও শুনেছি যে এই টিকিটের দাম নাকি একদম কমে 1799 বা 1800 টাকায় পাওয়া যায়। তো আপনারা বুঝতেই পারছেন 1800 টাকায় চেয়ার কার পাওয়া যায় বন্দে ভারতে। তো আমার মনে হয় বন্দে ভারতে 6 ঘন্টা 7 ঘন্টা বা 8 ঘন্টা ট্র্যাভেল করার থেকে 45 মিনিটের মধ্যে আপনি যদি উড়ে চলে যান, সেটাই অনেক সময় বাঁচায়। কার্সিয়াং যাওয়ার পথে আমরা নোটিস করি একটি রেস্টুরেন্ট যার নাম ছিল দ্য ভেদাস। এই ভেদাসেই আমরা সকালের ব্রেকফাস্টটা সারি। ভেদাসে অনেক রকমের আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য, তার মধ্যে আমরা আমাদের পছন্দ মতো আইটেম সিলেক্ট করে নিই। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল এই রেস্টুরেন্টে। এই ভেদাসে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, এর সাথে পাওয়া যায় রুম। আপনারা চাইলে এই রুমকে বাইরে থেকে অনলাইনে বুক করেও আসতে পারেন। আমাদের গাড়িতে কম বেশি 2200 টাকা মতো খরচা হয়েছিল। বাগডোগরা থেকে কার্সিয়াং যাওয়া, সেখানে সাইট সিইং করা
আবার ফিরে বাগডোগরায় আসা। এই গোটা প্যাকেজে আমাদের 2200 টাকা কম বেশি পড়েছিল। আপনারা চাইলে বার্গেনিং করে এর থেকে কমেও গাড়ি পেতে পারেন। এটা পিওরলি আপনার বার্গেনিং স্কিলসের ওপর। আমরা কয়েকদিন আগে হাওড়া থেকে এনজিপি বন্দে ভারতে চড়ে গিয়েছিলাম। সেই বন্দে ভারতের টোটাল জার্নি এক্সপিরিয়েন্স, খাবার দাবার এবং ফেসিলিটিস সম্বন্ধে একটা ডিটেলড ভিডিও আমাদের বানানো আছে। আপনারা চাইলে ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। পৌঁছে গেছি কার্সিয়াংয়ে। এই দেখতেই পাচ্ছেন আই লাভ কার্সিয়াং। এখানে অনেক পর্যটক অলরেডি চলে এসেছেন সকাল সকাল। বেশ সুন্দর রোদ। এই ঠান্ডার মধ্যেও জানুয়ারি মাসে এখানে কিন্তু সেই রকম খুব একটা ওয়েদার খুব বেশি চিলিং না, বেশ দারুণ সুন্দর ওয়েদার, একদমই খারাপ নয়, এনজয়েবল ওয়েদার এক কথায়। আর এই হচ্ছে সেই হনুমান পয়েন্ট। এই দেখতে পাচ্ছেন হনুমানের বিরাট বড় একটা মূর্তি। হনুমান পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের দ্বিতীয় গন্তব্য অর্থাৎ ডাউ স্কুলের দিকে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্সিয়াংয়ের বিখ্যাত ডাউ হিল স্কুল। খুব সুন্দর আর্কিটেকচার, পুরো ইউরোপিয়ান। এখনো পর্যন্ত খুব ভালো করে মেনটেন, স্কুলটা এখনো চলে। ভিক্টোরিয়া স্কুল যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে এইরকম একটা চার্চের মতো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা সম্বন্ধে শোনা যায় নাকি এটা হন্টেড, যদিও আমরা এটা পুষ্টি করতে পারিনি যে এটা ভুতুড়ে কি নয়। আমরা এখন চিমনিতে এসে উপস্থিত হয়েছি। চিমনি একটা গ্রাম বা একটা ছোট জায়গা বলতে পারে। এর হিস্ট্রিটা একটু আগে আমরা দেখলাম। এখানে একটা পার্কের মতো করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা একটা পার্কের মতো। আমাদের পরের গন্তব্য ছিল চিমনি গ্রাম। নামটা একটু অদ্ভুত না? আসলে এর পেছনে একটা গল্প আছে। শোনা যায় 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশরা একটা ডাক বাংলো তৈরি করে এই জায়গাটাতে, কিন্তু কালের প্রকোপে সেই ডাক বাংলো ভেঙে যায় এবং ফাইনালি এই একটা চিমনিরূপী স্ট্রাকচার সেখানে এখন অবস্থান করে। সেই স্ট্রাকচারের নামের বেসিসেই এই গোটা গ্রামের নাম চিমনি। এই হলো চিমনির ওখানে অবস্থিত একটি পার্ক। এত কিছু দেখতে দেখতে সন্ধে নেমে আসে, আর আপনারা জানেন শীতকাল আর তারপরে পাহাড়ে খুব তাড়াতাড়ি আলো কমে যায়। ফলে আমরা আর অন্যদিকে না এগিয়ে ফেরার পরিকল্পনা করি, আর সেই ফেরার পথেই আমরা রোহিণী মন্দিরে যাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি
আই লাভ কার্সিয়াং থেকে একটু এগিয়ে এসে একটা জায়গাতে একটা ইউ টাইপ লুপ আপনারা দেখতেই পাচ্ছেন সামনে, গাড়িগুলো ওপর দিয়ে আসছে, বেঁকে আবার নিচ দিয়ে এই সোজা বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা আপ রাস্তা, আমরা উঠছি, প্রচন্ড স্লোপ। এটা হচ্ছে রোহিণী মন্দির। এই রোহিণী মন্দিরে যে শিলাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্বন্ধে শোনা যায় যে কোনো এক সময় বহুদিন আগে এই শিলাটি পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এইখানে এসে থেমে যায়, আর সেখানেই এই মন্দিরের স্থাপনা করা হয়। এই রোহিণী মন্দির দেখার পরেই আমরা ফেরার পথে অগ্রসর হই। এইভাবেই আমরা একদিনে কলকাতা থেকে কার্সিয়াং গিয়ে কার্সিয়াং দেখে একই দিনে কলকাতায় রিটার্ন করি। এই জার্নিটি আমরা এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।